আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আপনাদের অনেকেরই যে প্রশ্নটা সেটা হচ্ছে যে ভাই, হেবা দলিলে উৎসকর প্রযোজ্য হবে, এটা আছে কোথায়? গেজেটটা আপনাদের প্রয়োজন। আর আসলে মূল জিনিসটা হচ্ছেটা কি, বাজেটের পরে যখন আমরা দলিল রেজিস্ট্রেশন করতে যাব, এখন কি আমরা আর আগের মতো যেই 15টা সম্পর্কের মধ্যে হেবা করতে পারতাম সেটা পারবো কিনা? তো চলুন আমরা দেখি ওয়ান বাই ওয়ান আমরা কোথা থেকে গেজেট গুলো আপনারা নিজেরাও ঘরে বসে পেতে পারেন, আর এই গেজেটে আসলে কি বলা হচ্ছে, যেটা নিয়ে বিভিন্ন মহলের নানা প্রকার সমালোচনা হচ্ছে। তো দেখেন, সবচেয়ে বড় কথা হচ্ছে শুধু ভূমি বিষয়ক না, যেই কোনো রিলেটেড যদি আপনি গেজেট চান, তাহলে আপনি মোবাইল অথবা ল্যাপটপে গিয়ে dpp.com.bd, এটা কোনো ওয়েবসাইট না, এটা জাস্ট একটা সংক্ষিপ্ত রূপ। এই ডিপিপি মানে হচ্ছে ডিপার্টমেন্ট অফ প্রিন্টিং এন্ড পাবলিকেশন। তো আপনি বিশ্বের যেখানেই থাকেন dpp.bd দিলেই আপনার কাছে গুগলে সাজেস্ট করবে। তো এখান থেকে প্রথমটাতে চলে যাবেন। তো এটাতে যাওয়ার পর এর ভিতরে সামান্য আরেকটু আপনাকে চুজ করতে হবে, তারপরে আপনি গেজেট গুলা পেয়ে যাবেন। তো এখানে বাংলাদেশ গভর্নমেন্ট প্রেস প্রথম যেটা আছে, এটা আপনাকে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখেন যে গভর্নমেন্ট গেজেট আছে, তো এইটাতে আপনি ক্লিক করেন। যখনই আপনি এটাতে ক্লিক করবেন, তখন এই যে দেখেন 12ই জুন, 12ই জুন, 11ই জুন, এইভাবে কন্টিনিউয়াস আপনি এখানে ওয়ান বাই ওয়ান হাজারো গেজেট পাবেন। এটা ছাড়া আপনি যদি চান কি করবেন, যে আপনি সাল হিসাবে দেখবেন 24 সালের কোনটা, 25 সালের কোনটা, সেটাও আপনি এখান থেকে পেতে পারেন। এই যে অফিসিয়াল গেজেট আছে, এখানে এক্সট্রা অর্ডিনারি গেজেটে আপনি ক্লিক করেন। করার পর দেখেন এখানে সাল হিসাবে দেওয়া আছে। তো এটাকে যদি 2024-এ আমরা ক্লিক করি, জানুয়ারিতে কি গেজেট আসছে, ফেব্রুয়ারিতে কি আসছে, মেতে কি আসছে, জুনে কি আসছে, সবকিছু কিন্তু আপনারা এখানে পাবেন। তো এইখান থেকে আপনারা এগুলা ডাউনলোড করে নিতে পারবেন। এমনকি এখানে আরো সুবিধা যেটা হচ্ছে যে আপনি যখন এভাবে ক্লিক করবেন, কি বিষয় গেজেটটা সেটাও আপনি কিন্তু জানতে পারবেন। তাই যেই কোনো গেজেট আপনি যদি তারিখ জানেন এখানে, অথবা ম্যানুয়ালি আপনাকে এখান থেকে আপনি নিতে পারবেন dpp.gov.bd। তো দেখেন, সর্বপ্রথম হচ্ছে একটা দলিল রেজিস্ট্রেশনের করার ক্ষেত্রে নিবন্ধনের জন্য আমাদেরকে বিভিন্ন খাতে টাকা পয়সাগুলো দিতে হয়। যেমন আমরা আগে অনলাইনে দলিল.com-এ গিয়ে আপনি ক্যালকুলেশনটা করতেন, তো এইখানে তারা বর্তমানে ক্যালকুলেটরটা আউট রেখেছে, তবে আপনি প্লে স্টোর থেকে তাদের অ্যাপসটা ডাউনলোড করতে পারেন, তবে সেখানেও 100% বর্তমানে সঠিক নয়। এখানে সর্বপ্রথম হচ্ছে যে আপনার একটা দলিল রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে রেজিস্ট্রি খাতে কিছু টাকা দিতে হয়, স্টাম্প শুল্ক হিসাবে কিছু আদায় করা হয়, কিছু স্থানীয় কর উপজেলার জন্য নেওয়া হয়। এটা ছাড়া এনবিআর কি করেছে, আয়কর যে আইন অনুযায়ী উৎস কর আদায় করে 3 প্রকার ভাবে। এটা ছাড়া প্রযোজ্য ক্ষেত্রে ভ্যাট হইতে পারে, আরো আনুষঙ্গিক হলফনামা, ইফি, এনপি, এনএনপি, সেগুলো তো আছেই। তো যাই হোক, এখন আমরা যদি দেখি যে উৎসকর যে বিধিমালাটা 2024 সালের, এখানে তারা বিভিন্ন প্রকার ভাগে কিন্তু ভাগ করেছে। তো পূর্বে হেবা দলিলে কোনো উৎসকর প্রযোজ্য হইতো না। তো এইখানে উল্টা করে যে একটা কথা বলা হচ্ছে, দেখেন যে কোন দলিলে উৎসকর প্রযোজ্য হবে না, এইটা আপনি পড়লে বুঝতে পারবেন যে কেন হেবা দলিলে প্রযোজ্য হচ্ছে। সর্বশেষ আমরা আগে দেখি, কেবল স্বামী স্ত্রী, পিতা মাতা এবং সন্তানের মধ্যকার দান অথবা হেবা দলিল নিবন্ধনের ক্ষেত্রে উৎসকর প্রযোজ্য না। তো আমরা জানি হেবা দলিল আমরা 15টা সম্পর্কের মধ্যে করতে পারি। যেমন আপনি আপনার বাবা মাকে করতে পারেন, দাদা দাদি, নানা নানি, আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, আপনার নাতি পুতি, আপনার আপন ভাই বোন কে করতে পারেন। তো এখন তারা সীমিত করে বলতেছে শুধু স্বামী স্ত্রী আর পিতা মাতা আর সন্তানের মধ্যকার হেবা দলিলে উৎসকর প্রযোজ্য না, অন্য দলিলে প্রযোজ্য। আপনি বলবেন যে এখানে তো কোনো টাকার লেনদেন নাই, তো মোজারের যেটা থাকে সেই হিসাবে উৎসকরটা দিতে হবে। কতটুকু দিতে হবে এখন সেটা আপনার সম্পত্তিটা কোথায় অবস্থিত তার উপর নির্ভর করবে। তারপরেও যদি এখান থেকে আমরা জাস্ট একটা যদি দেখি যে অন্যান্য এলাকার ক্ষেত্রে যতটুকু, সেটি হচ্ছে যে দলিলে উল্লেখিত ভূমি মূল্যের 2%, মানে একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলে যদি আপনি একটা দলিল 1 লাখ টাকার একটা যদি দলিল হেবা করেন, সেটা যদি আপনার ভাইকে আপনি হেপা করেন, সেক্ষেত্রে সরকারকে 2,000 টাকা উৎসকরটা দিতে হবে। তো এইখানে আর যেটা যেটা বলা হচ্ছে সেটা আমরা আরেকটু দেখে নিই। সর্বশেষ তাহলে দেখলাম যে কেবল স্বামী স্ত্রী, পিতামাতা এবং সন্তানের মধ্যকার দান বা হেবা দলিলে উৎসকর দিতে হবে না। এটা ছাড়া যদি আমরা কোনো উইল করি, ওসিয়ত করি, আওয়াজ করি, বিনিময় করি, তাহলে উৎসকর দিতে হবে না।
যদি ওয়াকফ করেন, দেবোত্তর দান করেন, তাহলে দিতে হবে না। বন্টননামা দলিলে কোনো উৎস কর দিতে হয় না। এটা ছাড়া সত্ত্বের বিলোপ হয় না এমন যে কোনো প্রকার দলিল, ঘোষণা দলিল হইতে পারে, নাদাবি দলিল হইতে পারে, এইরকম দলিল। এটা ছাড়া আর যেটা হচ্ছে, যদি আপনি কোনো সম্পত্তি বা ফ্ল্যাট যদি বন্ধক রাখেন, এই সমস্ত দলিলের ক্ষেত্রে কি করতে হবে না, উৎস করটা দিতে হবে না। তো এইটা আমরা মনে করি যে আসলে এইটা ওই 15টা সম্পর্ক পর্যন্ত সরকারের রাখা উচিত ছিল। যাই হোক, এখন সরকার আসলে অবকাঠামোগত উন্নয়ন করতে গিয়ে দেশটাকে রসাতলে নিচ্ছে, তাদের টাকার প্রয়োজন। তো যে টাকা পাচার সেটা তারা রোধ না করে উল্টো মানুষের উপর, জনসাধারণের উপর চাপ বসাচ্ছে, যেটা আসলে কোনোভাবে নৈতিকতার মধ্যে পড়ে না। এটা ছাড়া যদি সিটি কর্পোরেশন, পৌরসভা এবং ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় 10 লাখ টাকার ভূমি, স্থাপনা, বাড়ি, ফ্ল্যাট এগুলো আপনি হস্তান্তর করেন, বায়নামা করেন, আমোক্তার করেন, যাই কিছু করতে যান, দাতা গ্রহীতার উভয়েরই কি প্রয়োজন হবে আয়কর রিটার্ন আপনি সাবমিট করছেন এর প্রমাণপত্র। দেখেন, টিন সার্টিফিকেট একটা জিনিস, আর ওই টিনের বিপরীতে আপনি আয়কর সাবমিট করছেন সেটা আরেকটা জিনিস, আপনাকে প্রমাণপত্র দিতে হবে। তবে এর বিপরীতে কিন্তু একটা পরিপত্র জারি করা আছে, সেটা হচ্ছে যে দান এবং আমাদের হেবা দলিলের ক্ষেত্রে এইটা প্রযোজ্য না। দান দলিল এবং হেবা দলিলের ক্ষেত্রে প্রযোজ্য না। আর আপনি যদি প্রবাসী হন, প্রবাসী সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে আপনার টিন সার্টিফিকেটের প্রয়োজন হয় না, আয়কর রিটার্ন দাখিল করারও প্রয়োজন নাই। তাইলে আপনি যদি দেশের বাইরে থাকেন, আপনি যাকে হেবা করবেন সেও যদি দেশের বাইরে থাকে, তাহলে এই রকম ব্যক্তিদের মাঝে হেবা দলিল করতে আপনাকে কি করতে হবে না, আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র, যেটাকে সংক্ষেপে বলতেছে যে PSR, এটা উপস্থাপন করার প্রয়োজন হবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আমরা আসলে ভূমি বিষয়ে যত জানবো তত জানার আপনার আরো আগ্রহ থাকবে। এখানে নানা প্রকার পেঁচানো আইনগুলো। তো এই জন্য যারাই বারবার বলতেছিলেন যে ভাই কোথায় বলা আছে যে আমাদের হেবা দলিলে কি করতে হবে, আয়কর দিতে হবে, উল্টো ভাবে বলা হচ্ছে যে পিতা মাতা, সন্তান সন্ততি, স্বামী স্ত্রী ছাড়া অন্য সকল দলিলে কি করতে হবে, আপনাকে যে উৎস করটা দিতে হবে, যেটার আমরা তীব্র প্রতিবাদ জানাই। আশা করি যে সরকার এখান থেকে ফিরে আসবে, এনবিআর এখান থেকে ফিরে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।